12 বছর আগে 3 মাসের বাচ্চা সহ যেই স্বামী আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, 12 বছর পরে ওই আমার প্রাক্তন স্বামী আমার বর্তমান স্বামীর অফিসে নিম্ন শ্রেণীর কর্মচারী। ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী শরীফুলকে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। মোবাইলে তার সাথে পরিচয় হয়েছিল আমার। কিছুদিন যেতে না যেতে আমার স্বামী শরীফুলের কথা মতো ঢাকায় এসে আমি বিয়ে করে ফেলি। যখন আমার বাবা মাকে বলেছিলাম যে আমি ভালোবেসে শরীফুলকে বিয়ে করেছি, আমার বাবা কান্না করতে করতে বলেছিল, আমরা গরিব মানুষ, কিছুই দিতে পারবো না, আমাদের বাড়ি কোথায়, আর তুই বিয়ে করলি সেই বরিশালে, তোর খোঁজ খবর কে নিবে রে মা। আর কোনো কথা বলেনি। আমার স্বামী আমাকে বিয়ে করে সরাসরি আমার শ্বশুর বাড়িতে নিয়ে উঠায়। আমাদের বিয়েটা আমার শ্বশুর বাড়ির মানুষজন মেনে নিয়েছিল। 2-3 মাস তাদের সাথে সম্পর্কটা আমার ভালোই ছিল। তারপর থেকে শুরু হয়ে যায় আমার উপরে নির্যাতন। কারণে অকারণে আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী ধরে ধরে আমাকে মারত। একটাবারও জানতে চাইতো না আমার দোষটা কোথায় ছিল। আমার শাশুড়ি সারাদিন সুস্থই থাকতো, স্টার জলসা, জি বাংলা নাটক দেখতো। কিন্তু আমার স্বামী শরীফুল যখন 8টা-9টার সময় বাসায় ঢুকে পড়তো, আমার শাশুড়ি পায়ে ব্যথা, কোমরে ব্যথা, জ্বর, সারাদিন হাঁটতে পারে না। এমন একটা ছেলের বউ আনছে, ওনার পোড়া কপাল। ছেলে এত কষ্ট করে মানুষ করছে, ছেলের বউ তার সেবা যত্ন করে না। প্রতিদিন আমার স্বামী অফিস থেকে বাসায় ঢোকার সাথে সাথে এইভাবে আমার স্বামীকে অভিযোগ করতো আমার শাশুড়ি। আর আমার স্বামী ছিলেন একজন মা ভক্ত মানুষ। আমার কাছে একটাবার জানতেও চাইতো না কতটা সত্য। আমার চুলের মুঠি ধরে ধরে মারতো। আমাকে মুখের সামনে হাত দিয়ে বলতো একটা সাউন্ড যেন না হয়, অন্য বাড়ির মানুষ যেন শুনতে না পায়। একটাবার জানতে চাইতো না আমি সারাদিন খেয়েছি কিনা। আবার তার যখন আমাকে প্রয়োজন হতো এই শরীরের উপরে ঠিকই হাংরির মতো ঝাঁপিয়ে পড়তো। আমি বুঝতে পেরেছিলাম আমি শুধু তার প্রয়োজন ছিলাম, সে আমাকে ভালোবাসেনি। কিন্তু আমি এগুলা মা বাবাকে বলতে পারতাম না। কি করব, গরিব ঘরের সন্তান। আমাদের সংসার চলে ভ্যান চালিয়ে। আমার বাবা একজন ভ্যান চালক। আমি যদি আমার মা বাবাকে এগুলা বলি তারা তো কষ্ট পাবে। আর আমি তো পছন্দ করে বিয়ে করেছি, সহ্য করে নিচ্ছিলাম দিনের পর দিন। আমার বিয়ের পর এসে দেখেছিলাম 3 মাস একটা কাজের মেয়ে ছিল, তারপর সেইটাকেও আমার শাশুড়ি কাজে থেকে বের করে দেয়। বিয়ের পরে এসে দেখেছিলাম আমার শাশুড়ি গুঁড়া মরিচের তরকারি খায়, অথচ 3 মাস পর থেকে মরিচ বেটে বেটে আমার রান্না করতে হতো। ছোট্ট 2টা হাত, 36 কেজি ওজন ছিল আমার। ক্লাস 8-এ পড়তাম আমি। তখন পালিয়ে এসে আমার স্বামী আশরাফুলকে বিয়ে করেছিলাম। হাত 2টা আমার জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। বাসার কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না এমন কোনো কাজ নাই যেটা আমি করতাম না। ভাত খেতে বসলে আমার শাশুড়ি টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতো। সবার খাওয়া শেষে আমার খেতে হতো। ছোট্ট মাছের পিসটা আমার জন্য রেখে দিত, অনেকদিন পেতামও না। সবাই গোস্ত খাওয়া শেষে লাস্টে 1-2 টুকরা ঝোল আর ওই গোস্তটুকু আমার কপালে জুটতো। আর এটাই আমি শুকরিয়া করে নিয়েছিলাম। আমার স্বামীর মারের হাত থেকে বাঁচার জন্য আমার শাশুড়ি যেটা বলতো সেটা যদি অন্যায় হতো আমি সেইটাই করতাম। তারপর ওনার শুরু হয়ে যায় আমার বাবার বাড়ি থেকে কিছু দেয় না। যখন উনি দেখতো আমার কোনো দোষ খুঁজে পায় না, তার ছেলেকে কি বলে আমাকে মাইর খাইয়ে নিবে, তখন শুরু হয়ে যায় তার ছেলে শিক্ষিত, চাকরি করে, ফকিন্নি বাড়িতে বিয়ে করেছে, আমার বাবার বাড়ি থেকে 1 টাকাও দেয়নি। তোমার কানে যায় না? আমাকে এগুলো বলতো। আমি শুনেও চুপ করে থাকতাম। তারপর আমার শাশুড়ি বলে, তুমি বোঝো না স্বামী সংসার করো, তুমি কি ফিডার খাও? তোমার বাবাকে বলবা আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিতে। আমাদের মতো ভালো মানুষ খুঁজা পাবা না। তোমার বাবাকে বলবা আমার ছেলেকে যেন 4-5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দেয়। এরকম শ্বশুর বাড়ি পাইতে দেরি আছে। তুমি যে এমন শ্বশুর বাড়ি পাইছো তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। মাথাটা নিচু করে বললাম, আচ্ছা আম্মা। আমার মাকে ফোন করে কান্না করে দিয়ে বলি, তোমরা চাও না আমি সুখে থাকি? তোমার জামাই শিক্ষিত মানুষ, ভালো একটা চাকরি করে, একটা মোটরসাইকেল দিলে কি হয়, মাত্র 4-5 লাখ টাকা দাম। আমার মা কান্না করে দিয়ে বলে, মা তোর কাছে এখন 4-5 লাখ টাকা মাত্র? তোর বাবা ভ্যান চালা টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের 4-5 লাখ টাকা কোন সুমতি কিস্তি দিবে? আমি বলি জানি না, এটা বলেই কেটে দেয়। 1 মাসের মধ্যে আমার বাবা 5-6টা সুমতি থেকে 2 লাখ টাকা ম্যানেজ করে। কোনোভাবেই আমার শাশুড়ি সেই টাকা নিবে না। আমার বাবা আমার স্বামীকে বলে, বাবা আমরা গরিব মানুষ, আমাদের কিস্তি দিতে চায় না কোনো সুমতি, এই 2 লাখ টাকা অনেক কষ্ট করে জোগাড় করেছে, বাবা এইটাই নাও। আমার স্বামী তখন বলে, আচ্ছা মা পরে আবার দিবে। এভাবে কাটতেছিল দিন, কিন্তু আমার প্রতি নির্যাতন কমতেছিল না। আমার স্বামী আমার কান্না দেখে কষ্ট পেত না। আমি না খেলে কখনো বলতো না তুমি কি খেয়েছো রেশমি, কিন্তু সে নাকি আমাকে ভালোবেসে বিয়ে করেছে। এইভাবে কাটছিল দিন। এর মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। ভেবেছিলাম বাচ্চা হলে মনে হয় আমার স্বামী ভালো হয়ে যাবে, কিন্তু আমি প্রেগনেন্টের কথা জানার পর আমার শাশুড়ি আমার উপরে টর্চারিং আরো বাড়িয়ে দেয়। আমি প্রথম মা হচ্ছিলাম, বারবার বমি হতো আমার, খেতে পারতাম না। খেতে বসলে আমার শাশুড়ি আমাকে খেতে দিত না, বলতো বারবার খেলে বাচ্চা বড় হয়ে যাবে, নরমালে হবে না। সারাদিন আমাকে প্রেগনেন্ট অবস্থায় কাজ করাতো, বলতো বেশি কাজ করলে নরমালে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। আমাদের তো এমনই হয়েছিল, বসে শুয়ে থেকো না, একটু যদি শুইতে যাইতাম তাহলে এরকম করতো। কান্নাও করতে পারতাম না রুমের ভিতরে ঢুকে, কারণ রুমের দরজা আটকানো যেত না। আমার শাশুড়ি বলতো দরজা আটকায় কি করে মানুষ, দরজা আটকায় কেন? বাথরুমের ভিতরে পানির কল ছেড়ে চিৎকার করে কান্না করতাম। এইভাবে কেটে যায় 9টা মাস। একটা বারও আমাকে বাবার বাড়িতে আমার শাশুড়ি যেতে দেয়নি। বাচ্চা হওয়ার পর অশান্তি আমার আরো বেড়েই চলেছিল। আমার কোল আলো করে একটা কন্যা সন্তান আসে। আমার গরিব বাবা
বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী চাল ডাল গোস্ত হাঁস মুরগি যত ফল টল লাগে সব নিয়ে আমার শ্বশুর বাড়িতে যায় একটা রূপার চেন নিয়ে। এটাই হয়ে যায় সবচাইতে বড় অপরাধ। আমার বাবা মা কেন আমার মেয়েকে রূপার চেন দিল? তাদের মান সম্মান সব শেষ হয়েছে। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার স্বামী, আমার মা বাবাকে অপমান করে। আমার বাবা মা কান্নাকাটি করে ওই বাড়ি থেকে চলে আসে। তারপর শুরু হয়ে যায় আমার উপরে টর্চারিং। 8 দিন হয়েছিল আমার বাবু হয়েছিল, আমার স্বামী লাথি দিয়ে আমাকে ফেলে দিয়েছিল খাটে থেকে। আমি চিৎকার করে কান্না করতেছিলাম। একদিকে মা হয়েছি সেই কাঁচা না, একদিকে আমার শরীরটাও খুবই খারাপ ছিল। আমার স্বামী আমার প্রতি কোনো মায়া দয়া ছিল না। কেটে যায় 3 মাস। আমার স্বামী আমার আর আমার বাচ্চার সঙ্গে এক রুমে ঘুমাতো না, উনি আলাদা রুমে ঘুমাতো। তখন মুখেই বলতো আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে, অন্য জায়গায় বিয়ে করলে সত্যি আমি ভালোই করতাম। আমার মা যা বলেছে সত্যি ঠিক। তখন আমি বুঝতে পেরেছিলাম সে ভালো ছেলে হতে পারলেও ভালো স্বামী হতে পারেনি। 3 মাস কেটে গেলেও আমার উপরে তার রাগ কমেনি। সে ভুল করেছিল আমাকে বিয়ে করে, এটাই বারবার বলতো। মুখিক রাগের মাথায় আমাকে 3 তালাক দেয় আর বলে এই বাড়ি থেকে তো এখন বের হয়ে যায়। আমি কান্না করে তার হাতে পায়ে আমার শাশুড়ি শ্বশুরের কেউ আমাকে আশ্রয় দেয়নি। বরিশাল থেকে 3 মাসের বাচ্চা নিয়ে আমি একা একজন মহিলা মানুষ রংপুরে এসেছিলাম আমার ভ্যান চালক বাবার বাড়িতে। আমার বাবা হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়াতো, কিন্তু আমার শরীরের উপরে 3 বছর ধরে কেউ টর্চারিং করেনি। আমি ভেবেছিলাম আমার স্বামী মনে হয় রাগের বশে এটা করেছে, আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার ধারণা ছিল একদমই ভুল। 1 মাস পর আমার বাবার বাড়ির ঠিকানায় আমার ডিভোর্স লেটার চলে আসে। আমার কাছে কোনো ফোন ছিল না। আমার চাচতো ভাইয়ের কাছে ফোন করে আমার স্বামী বলেছিল আমার সন্তানের পরিচয় সে দিতে চায় না, অথচ বলেছিল আমার বাবা মা কেন স্বর্ণের চেন দেয়। আমি বুঝেছিলাম আসলে আমাকে ছাড়াটাই তার মেন উদ্দেশ্য ছিল। প্রথম কান্না করলেও তারপর নিজেকে বুঝিয়েছিলাম এভাবে হেরে গেলে চলবে না, আমার একটা সন্তান আছে, ওরও তো ভবিষ্যৎ আছে। ছোটবেলা থেকে নকশি খেতার কাজ আমি খুব ভালো জানতাম, আর এটা আমার মার কাছ থেকেই শেখা। অভাবে তাড়নায় জন্মের পর থেকে দেখেছি আমার মা নকশি খেতার কাজ করত। আমিও সেই নকশি খেতার কাজ করা শুরু করে দেই। আমার বাচ্চাটার যত্ন আত্মে আমার মা করতো, পাশাপাশি আমি দর্জিরও কাজ শেখা শুরু করে দেই। 3 মাসের মধ্যে আমার দর্জি কাজ শেখা কমপ্লিট হয়ে যায়। পৌরসভা থেকে অনুদান হিসাবে আমাকে একটা মেশিন দেওয়া হয়, ওইটা দিয়ে আমি মানুষের টেইলারি জামা কাপড় বানিয়ে দিতাম, পাশাপাশি নকশি খেতার কাজও করতাম। আমার বাচ্চার দুধের টাকার জন্য আমার বাবার প্রতি আমার আর তাকিয়ে থাকতে হতো না। 6 মাসের মধ্যে আস্তে আস্তে অবস্থানটা ঘুরতে শুরু করে, আমিও লেখাপড়া শুরু করে দেই। দিন রাত পরিশ্রম করতাম আমি, রাত্রে 2 ঘন্টা ঘুমাতাম কিনা তাও ঠিক ছিল না। একদিকে নকশি খেতার কাজ করতাম আর একদিকে মানুষের জামা কাপড় বানিয়ে দিতাম, আবার লেখাপড়াও করতাম। প্রতিদিন স্কুলে যেতে না পারলেও পরীক্ষাটা দিয়ে আসতাম। এইভাবে আমি এসএসসি পাশ করি, আমার মেয়েটাও বড় হচ্ছিল। এসএসসি ভালো একটা পয়েন্ট নিয়ে আমি পাশ করি। এসএসসি পাশ করার পর বাচ্চাদের প্রাইভেট পড়ানো শুরু করে দেই। ছোট ছোট ক্লাস 4-5 এর বাচ্চাদেরকে বাসায় লেখাপড়া করাতাম। তখন আমি নকশি খাতার কাজটা ছেড়ে দিয়ে টেইলারি করতাম আর বাচ্চাদের প্রাইভেট পড়াতাম। এই টাকা জমিয়ে জমিয়ে গরু বাছুর হাঁস মুরগি সবকিছুই বাড়িতে লালন পালন করতাম। অভাবের দিনগুলো আস্তে আস্তে আমার পার হয়ে গিয়েছিল। আমার বাবার আর সে ভ্যান চালাতে এখন হয় না। হাঁস মুরগির ফার্ম করেছিলাম আমি। আমার বাবাকে এখন আর মানুষের ভ্যান চালিয়ে বেড়াতে হয় না। আমার বাচ্চারা আর দুধের টাকার জন্য অপেক্ষা করতে হয়। এইভাবে কাটছিল দিন। দেখতে দেখতে আমার বাচ্চাটা 7 বছর বয়স। এই 7 বছরে আমার স্বামী একটা বারো আমার আর আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেই। 10টা টাকা দিবে তো দূরের কথা। শুনেছি আমার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করেছে, সেখানেও তার বাচ্চা হয়েছে। এর মধ্যেই আমার লেখাপড়াটা প্রায় শেষের দিকে। আমার চাচতো ভাই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকায় বড় একটা কোম্পানিতে জব করতো। আমার চাচতো ভাইয়ের সঙ্গে আমাদের গ্রামে রংপুরে বেড়াতে যায় আমার চাচতো ভাইয়ের বন্ধু। আমার চাচতো ভাই আমার বাবার সাথে পরিচয় করানোর জন্য আমাদের বাড়িতে যায়, আর সেখানে আমার চাচতো ভাইয়ের বন্ধু ইমরান আমাকে দেখে পছন্দ করে নাকি, এইটা আমার চাচতো ভাই আমার বাবাকে বলেছে। আমার বাবা যখন এসে আমাকে বলে আমি এক কথায় না করে দেই, কারণ আমার একটা অতীত আছে, আমার একটা বাচ্চা আছে। এভাবে কেউ আমাকে মেনে নিবে না, আর আমি নতুন করে কোনো কষ্টে জড়াতে চাই। আমার চাচতো ভাই আমার সম্পর্কে নাকি ছেলেটাকে সবই বলেছে, কিন্তু আমাকে তার এত ভালো লেগেছে সে আমাকে বিয়ে করতে চায়। আমার বাবাকে যখন আমি না করে দেই, আমার বাবাও বলে বাবা রেশমি তো রাজি না, অযথা এগুলো বলিস না রে বাবা। 15 দিনের মধ্যে আমার চাচতো ভাইয়ের বন্ধু ইমরান তার পুরো পরিবার নিয়ে রংপুরে চলে যায় আমাদের বাড়ি। উনার বাবা মা উনার পুরা পরিবার আমার সবকিছু জেনেই রাজি। আমার শ্বশুর শাশুড়ি আরো বলে এই বাচ্চাকে আমরা আমাদের কাছেই রাখবো, এরকম একটা মেয়ে যদি আমাদের বাড়ি বউ করতে পারি তাহলে আমরা অনেক খুশি হব। আমার বাবা তখন বলে আমরা গরিব মানুষ। আমিও কোনোভাবে রাজি হচ্ছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম। আগে আমি ছোট ছিলাম, নিজেকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছি। এখন আমার জায়গায় আমি একজন প্রতিষ্ঠিত নারী, কিন্তু দ্বিতীয়বার যদি কষ্ট পাই, এখন আমি প্রাপ্ত বয়স্ক, হয়তোবা এই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না, এই ভয়ে আমি রাজি হচ্ছিলাম। কিন্তু তারা আমার বাবাকে আমার চাচাকে রাজি করিয়ে ফেলে। তার অত্যন্ত ভালো মানুষ ছিল। আমার চাচা চাচিরা আমাকে বাধ্য করে এই বিয়েটা করতে। একদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। ওনার কোথায় কি বাসা কোথায় কোনো কিছু আমি জানার সুযোগ পাইনি। বিয়ের পরের দিনই আমার মেয়ে সহ আমার স্বামী আমার শ্বশুর বাড়ির মানুষেরা ঢাকায় নিয়ে আসে উত্তরাতে। আমি ভেবেছিলাম এটা মনে হয় ওনাদের ভাড়া বাসা, কিন্তু আস্তে আস্তে পরে জানতে পারি
বাড়ি, আমার শ্বশুর একজন সরকারি কর্মকর্তা ছিলেন। ওনাদের নিজেরই বাসা ছিল 7 তলা। আমার স্বামী ভালো একটা কোম্পানিতে উচ্চ কর্মকর্তা। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার স্বামী অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। আমার এত কিছু জানার পর আমার বাবা গরিব এটা জেনেও যারা আমাকে গ্রহণ করে নিয়েছিল আমি কৃতজ্ঞ ছিলাম। আমার বাচ্চাটাকে আমার শ্বশুর শাশুড়ি নিজের নাতনির মতো নিয়েছে। আমার স্বামী আমার মেয়েটাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়, আর এইদিকে আমার লেখাপড়াটাও শেষ হয়ে যায়, আমি একটা ব্যাংকে জব নিই। এভাবে কাটতেছিল আমার দ্বিতীয় স্বামীর সাথে আমার সংসার। বিয়ের 2-3 বছর পর দুইটা টুইন বেবি আমার কোল আলো করে আসে। আমার দুইটাই ছেলে হয়েছিল। আমার বর্তমান স্বামী ইমরান আমার 2 মেয়েকে আর তার 2 ছেলেকে কখনো আলাদা চোখে দেখে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতো। আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করত। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমার সাথে এত বিনয়ী ভাবে কথা বলতো। একটা ডিভোর্সি মেয়েও যে একটা অবিবাহিত ছেলে এত সুন্দর একটা পরিবার পেতে পারে, আল্লাহ মনে হয় আমার কপালটা নিজের হাতে আমাকে দেখিয়ে বুঝিয়েছিল যে সব পুরুষ এক হয় না। বিয়ের পর কাটছিল সুন্দর আমার দিন। আমার শ্বশুর বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু ফজরে নামাজ পড়ে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি নিজে হাতে রান্না করে তারপর আমি ব্যাংকে যেতাম জবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের হাতে রান্না খুব পছন্দ করতো। আমার মেয়েকে স্কুলে নেওয়া আনা, খাওয়ানো, তার টেক কেয়ার করা সব করতো আমার শ্বশুর শাশুড়ি। তারপর আমার 2টা বাচ্চাকেও করতো। এভাবে কেটে যায় আমার দ্বিতীয় স্বামীর সাথে 4 বছর। 4 বছরের বার্থডেতে আমার 2 যমজ ছেলে তার অফিসের নিম্ন স্থলে কর্মচারী থেকে শুরু করে সবাইকে ইনভাইট করে। অনুষ্ঠানটা আমার মেয়ের ইচ্ছে আমরা জাঁকজমক ভাবেই করেছিলাম, এজন্য কাউকে ইনভাইট করা বাকি ছিল না। আমার 3 বাচ্চাকে নিয়ে আমি বসেছিলাম। সবাই এসে একের পর এক যখন আমার বাচ্চাদেরকে গিফট দিয়ে দেখা করে যাচ্ছিল, তখন আমার চোখ গিয়ে পড়লো গেটের পাশে একজন লোক পকেট থেকে কি যেন বের করতেছে। নেভি ব্লু কালার শার্ট পরা ওখানে দাঁড়িয়ে আছে। হয়তো উনি বুঝতে পারতেছে না কোন টেবিলে বসবে, কারণ তার বড় বড় ছাড়েরাও ওই একই টেবিলে বসা ছিল। হয়তো বা ভাবতেছিল তারা উঠে যাক তারপরে সে খেতে বসবে। আমি তাকে চিনতে ভুল করিনি, আমার প্রথম স্বামী শরীফুল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার প্রাক্তন স্বামী শরীফুল এই অনুষ্ঠানে কিভাবে আসলো। তার সাথে তো আমাদের কোনো যোগাযোগ নাই। কিন্তু তখন আমার বুঝতে বাকি ছিল না, এখানে বেশিরভাগ ইনভাইটের লোকই ছিল আমার স্বামী ইমরানের অফিসের কলিগ, নিম্ন শ্রেণীর কর্মচারী, সবাই এখানে ছিল। আমার 3টা বাচ্চাকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে শরীফুলও চিনতে বাকি ছিল না। আমাকে দেখেই শরীফুল বলল, কি ব্যাপার রেশমি, তুমি এখানে? আমি তখন বলি, চিনতে পেরেছো তাহলে? আমি তখন বলি, তুমি না আপনি বলেন, সম্মান দিয়ে কথা বলেন। সে তখন একটু ইতস্ত হয়ে বলল, এখানে আপনি কিভাবে আসলেন? আপনি যার অনুষ্ঠানে আসছেন আমি তার ওয়াইফ, সে আমার হাজবেন্ড। তার তখন যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, যেন সে বিশ্বাসই করতে পারছে না। সে আমার 3টা বাচ্চাকে চিনতো, কিন্তু সে জানতো না এই মেয়েটাই তার জন্ম দেওয়া সন্তান ছিল। সে ভেবেছিল এইটাও মনে হয় ইমরানেরই মেয়ে, কারণ আমার 3টা বাচ্চার ছবি আমার হাজবেন্ডের চেম্বারে আছে। যখন বাচ্চারা তার বাবাকে দেখে দৌড় দিয়ে গেল মাম্মা মাম্মা বলে আমাকে, তখন তার বিশ্বাস করতে বাকি ছিল না। আমার প্রাক্তন স্বামী শরীফুল তুতলাতে তুতলাতে বলল, আমার যে একটা মেয়ে ছিল, আমি একটু ধমকে সুরেই বলেছিলাম, কে তোমার মেয়ে? জন্ম দিলেই বাবা হওয়া যায়? জন্ম দিলেই বাবা হওয়া যায়? আর কে তোমার মেয়ে? তুমি তো বলেছো তুমি তার কখনো পরিচয় দিতে চাও না। আর কোনো কথা জিজ্ঞাসা করা সাহস পাই, কারণ আমি সেই আগের রেশমি আর এখনকার রেশমি এক নয়। ওইটা ছিল 8 পাস, আর এখনকার রেশমি অনেক পার্থক্য। আমি একজন ব্যাংকের কর্মকর্তা, আমার হাজবেন্ড শরীফুলের অফিসের একজন এমডির স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই আমার প্রাক্তন স্বামী শরীফুল জোর গলায় কোনো কথা বলতে পারবে না। চোখে তার পানি টলমল করছিল। আমার প্রতিষ্ঠিত, আমার এই সাকসেস তাকে মনে হয় বিভ্রান্ত করেছিল। যে মেয়েটাকে উঠতে বসতে চুলের মুঠি ধরে মারতো, যে মেয়েটাকে তার মার কথা শুনে যাচাই না করে ধরে ধরে মারতো, সেই মেয়েটাকে আজকে আমার প্রাক্তন স্বামী শরীফুল যেন চিনতে পারছে না। আমার প্রাক্তন হাজবেন্ড শরীফুল হয়তো বুঝতে পেরেছে এইটাই তার জন্ম দেওয়া মেয়ে। সে চিনতে পারলেও কখনো পিতার পরিচয় নিয়ে সামনে এসে দাঁড়াতে পারবে না, এই অধিকারটুকু তার ছিল না। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। আমার 2 ছেলের এখন 10 বছর বয়স। আমার মেয়েটা প্রায় বড়ই হয়ে গিয়েছে। দোয়া করবে পুরো পরিবারকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি। একজন পুরুষ আমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছিল, আর একজন পুরুষ ফুল ভেবে আমাকে ফুলদানিতে সাজিয়ে রেখেছে, আর এখন আমি রাজরানী। ধন্যবাদ সবাইকে।